আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম হচ্ছে ইবিসি ইঞ্জিনিয়ারিং বিসিএস ডায়েরির যেটা বিসিএস লিখিত এর ৭৭তম ব্যাচ। ওদের যত ব্যাচ আছে সব একই ব্যাচ। সো হচ্ছে যে তাদের যে কোর্স আউটলাইন আছে ৩-৪ দিন পর এক্সাম, মানে মডিউল বেসড, সেই মডিউল বেসড প্রিপারেশনের আমরা এক্সাম 3 আজকে পড়ব বাক্য গঠন। তো বাক্য গঠন আমরা চলে যাই বাক্য গঠনে। তো এটা হচ্ছে এসইউএনস এর বাক্য গঠন, এটা আমরা পরে পড়বো। তার আগে ইবিসির যে একটা নোট দেওয়া হচ্ছে সেই পিডিএফটা আমরা আগে পড়ে শেষ করি। সো 46 বিশেষ রিটেন বাক্য গঠন বাংলা প্রথম পত্র সম্ভাব্য নম্বর 6 বিশেষ লিখিত সিলেবাসে বাক্য গঠন অধ্যায়ের গুরুত্ব কতটুকু আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকটি জুম করি যে 35তম থেকে শুরু করে 45তম বিশেষ পর্যন্ত সবগুলোতেই 6 মার্কসের, শুধুমাত্র 38তম বিশেষ বাদে বাকিগুলোতে সবগুলোতে 6 মার্কসের করে আসছে এই বাক্য গঠন। তো মানে বাক্য গঠন অবশ্যই গুরুত্বপূর্ণ। বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণী হায়াত মাহমুদ থেকে বাক্য সংশ্লিষ্ট চ্যাপ্টার ভালো মতো দেখতে হবে, কিন্তু এত সময় তো নাই আমার দেখার। বিগত প্রশ্ন এবং লিখিত গাইড সমাধানের পাশাপাশি বাক্য রূপান্তর সরল জটিল যৌগিক দেখতে হবে। ইংরেজিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স দিয়ে বাংলা বাক্য চেকিং অথবা কনফার্মেশন টেকনিক জানতে হবে। আচ্ছা ঠিক আছে, তো এটা কোথায় আমি জানবো? এখানে লিখে দিলে ভালো। তো এই ইঞ্জিনিয়ার্স বিসিএস কেয়ার এরা কি? ও আচ্ছা, ইঞ্জিনিয়ার্স বিসিএস কেয়ার ইবিসি। আচ্ছা আমি তো ডায়েরি বলতেছি এদনি, সরি, মাফ করে দিয়ান আমাকে। হচ্ছে এক নজরে বিগত আমাকে ক্ষমা করে দিয়ান। এক নজরে বিগত প্রশ্নাবলী আমরা দেখি 45, 44 এবং 43, এই তিনটাতে কোশ্চেনের প্যাটার্ন একরকম এবং তার আগের কোশ্চেনের প্যাটার্ন দেখছি আমরা আরেক রকম। তো 45-এ একটা কোশ্চেন আসছে, সেটা হচ্ছে গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ সংজ্ঞার্থ এবং উদাহরণ সহ লিখুন। আবার এই 45-এর আগে আমরা দেখতে পাচ্ছি 43 নাম্বার বিশেষ, যেটা সেই 43-এর গঠনগত দিক থেকে বাংলা বাক্য কত প্রকার কি কি উদাহরণ সহ লিখুন। মানে এই 43-এর আসা কোশ্চেনটা আবার 45-এ রিপিট হয়েছে। আর 45-এ আরেকটা কোশ্চেন আসছে যে একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্য লিখুন। তো এই কোশ্চেনটাও তার আগে 44-এ আসছে যে কোন কোন বৈশিষ্ট্যের উপর বাক্যের সার্থকতা নির্ভর করে তা ব্যাখ্যা করুন। মানে একই কোশ্চেন ঘুরে ফিরে আসছে, 43-এ যা আসছে 44-এ যা আসছে সেই দুইটাই একসাথে 45-এ আসছে। তো তারপরে আমরা দেখলাম যে 41তম বিসিএস, যে এখানে কি লিখছে যে পাশে প্রদত্ত নির্দেশ অনুসারে বাক্যগুলোকে রূপান্তর করুন। এখানে আমাদেরকে এই বাক্যে রূপান্তর করতে হবে। ছোটবেলা থেকে দেখে আসছি এগুলো, যা করবার তা করেছি। সরল করতে হবে। আমৃত্যু, এই কথা মনে রাখবো। জটিল করতে হবে। কথক অসুস্থতার জন্য অনুপস্থিত, এটাকে আমরা যৌগিক করবো। তার একটু জুম করে নিই। কেউ অন্ধের দুঃখ বুঝলো না, এটাকে আমরা প্রশ্নবাচক করব। মাতৃভূমিকে সবাই ভালোবাসে, এটাকে নেতিবাচক করব। পাখিটি খুবই সুন্দর, এটাকে বিস্ময়বাচক করব। তারপর 40তম কোশ্চেন হচ্ছে শহীদের মৃত্যু নেই, এটাকে অস্তিবাচক মানে অ্যাফার্মেটিভ করব। ধনীরা প্রায় কৃপণ হয়, এটাকে কমপ্লেক্স করব। তোমার সব জিনিসই দামি, এটাকে নেগেটিভ করব। জ্ঞানী হলেও তিনি বিনয়ী নন, এটাকে কম্পাউন্ড করব। ভুল সকলেই করে, এটাকে প্রশ্নবোধক করব। তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না, এটাকে সিম্পল করব। তারপর 37তম কোশ্চেন, যেহেতু 38-এ আসে নাই, বাক্য সম্পর্কিত, তো বাক্যগুলো নির্দেশ অনুসারে রূপান্তর করুন। যে ভিক্ষা চায় তাকে দান করো, এটাকে সিম্পল করব। ভালোবাসার দানে কোনো অপমান নেই, এটাকে অস্তিবাচক করব। যেহেতু গাড়ি আসেনি সেহেতু আমরা বিশ্রাম নিতে পারি, যৌগিক করব। আজ চাঁদ উঠেছে, এটাকে নেগেটিভ করব। বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে অল আউট করা, এটাকে কমপ্লেক্স করব। জীবনানন্দ দাশ বাংলাদেশে জন্মেছেন, এটাকে প্রশ্নবোধক করে দিব। তারপর আরেকটা কোশ্চেন যেটা দেখি, ফের যদি আসি তবে শীত কাঠি সঙ্গে করিয়াই আসিব, এটাকে সিম্পল করব। তাকে নির্দয় মনে হয় না, এটাকে অস্তিবাচক করব। 34তম অধ্যয়নই ছাত্রদের তপস্যা, জটিল করব। আচ্ছা এর আগের গুলো 36ই ছিল। অধ্যয়ন ছাত্রদের তপস্যা, জটিল করব। জামিল বাড়িতে আছে, এটাকে নেতিবাচক করব। যেহেতু তার ধন সম্পদ আছে তাই সে গর্বিত, এটাকে যৌগিক করব। বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক, এটাকে প্রশ্ন করব। 35 যেমন কর্ম করবে তেমন ফল পাবে, সরল করব। সন্ধ্যা হয়ে এলো কিন্তু ট্রেনের খোঁজ নেই এখনো, এটাকে কমপ্লেক্স করব। 15 মিনিট পর তিনি এলেন, এটাকে কম্পাউন্ড করব। পুকুর পাড়ে এখন কেউ নেই, এটাকে অস্তিবাচক করব মানে অ্যাফার্মেটিভ করব। কোথাও কি তিনি আছেন, নেতিবাচক করে দিব। গোলাপটি অত্যন্ত সুন্দর, এটাকে বিস্ময়সূচক করব। ওকে, এখানে কি লিখছে যে যেখান থেকে যা পড়া যেতে পারে। স্টেপ 1 বিগত প্রশ্ন। আগে আমরা বিগত প্রশ্ন পড়বো, সহজ সরল সিম্পল কথা আমরা বিগত প্রশ্ন পড়বো। আমাদের একমাত্র মানে সিলেবাসই হচ্ছে বিগত প্রশ্ন। স্টেপ 2 বাক্য এবং বাক্য রূপান্তর চ্যাপ্টার, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই থেকে বাক্যের অধ্যায়গুলো আকাঙ্ক্ষা আসক্তির যোগ্যতা বাক্য পরিবর্তন বাক্যের শ্রেণী বিভাগ প্রিলির বাক্য সম্পর্কিত চ্যাপ্টার একবার দেখে নিতে পারেন। ইংরেজিতে সেন্টেন্স ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে বাংলা বাক্য চেকিং কনফার্মেশন টেকনিক। স্টেপ 3 লিখিত গাইড অ্যাসুরেন্স প্রফেসর হায়াত মাহমুদের ভাষা শিক্ষা সাজেশন। 46 বিশেষ রিটেন, এই অধ্যায় থেকে যেটাই প্রশ্ন আসতে পারে, বা 47 মানে এরপর যা আছে কি আসবে আর গুলোই তো আসবে ঘুরে ফিরে। 46 লিখিততে সরাসরি 6টা বাক্য দিয়ে বাক্য রূপান্তর, প্রদত্ত বাক্যকে সরল জটিল যৌগিক করা আসবে, অথবা আসবে ডিপলি প্রশ্ন করলে বাক্য রূপান্তর কি, বাক্য কাকে বলে, বাক্য রূপান্তরের নিয়ম উদাহরণ সহ লিখুন আসতে পারে। বাক্য গঠনের সংখ্যা, বাক্য গঠনের নিয়মাবলী অন্তত 3টি করে উদাহরণ সহ, এটাকে ট্রিপল স্টার দিচ্ছে। আবার বাক্যের শ্রেণী বিন্যাস অথবা প্রকারভেদ, অর্থানুসারে 5 প্রকার, গঠন অনুসারে 3 প্রকার উদাহরণ সহ। বাক্যের বিভিন্ন অংশ, উদ্দেশ্য বিধেয় পদক্রম, সার্থক বাক্যের গুণ, স্পেশালি যোগ্যতা গুণ হারানোর কারণ উদাহরণ সহ। আচ্ছা এগুলো সাজেশনও দিয়েছে, বাহ, লিখিতরও সাজেশন পাইলাম। তো সম্ভাব্য নমুনা প্রশ্ন এবং নমুনা উত্তর। নমুনা প্রশ্ন 1 গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ সংজ্ঞার্থ এবং উদাহরণ সহ লিখুন, অথবা গঠনগত দিক থেকে বাংলা বাক্য কত প্রকার ও কি কি উদাহরণ সহ ব্যাখ্যা করুন। এত কি লেখার সম্ভব? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বাংলা ব্যাকরণ গ্রন্থে বাক্যের সংজ্ঞা প্রদান করেছেন এভাবে: একটি সম্পূর্ণ মনোভাব যে সমস্ত পদ দ্বারা প্রকাশ করা যায় তাকে সমষ্টিকে বাক্য বলে। মুনির চৌধুরী ও মোফাজ্জল
উজ্জ্বল হায়দার চৌধুরীর মতে যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। বাক্য ভাষার খুবই গুরুত্বপূর্ণ উপাদান। বাক্যে ব্যবহৃত শব্দকে পদ বলে। একাধিক শব্দকে পাশাপাশি ব্যবহার করলেই বাক্য হয় না। অর্থবোধক একাধিক পদের সমন্বয়ে যখন বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তখন তাকে বাক্য বলে। গঠনগতভাবে বাক্য তিন প্রকার: সরল, জটিল এবং যৌগিক বাক্য। সরল বাক্য: যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র বিধেয় থাকে তাকে সরল বাক্য বলে। যেমন রহিম প্রতিদিন বিদ্যালয়ে যায়। বাক্যটিতে রহিম উদ্দেশ্য, প্রত্যহ বিদ্যালয়ে যায় বিধেয়। সরল বাক্যের উদ্দেশ্য বিধেয় প্রয়োজন বোধে সম্প্রসারিত হতে পারে। উদাহরণ: বৃষ্টি হচ্ছে, তোমরা বাড়ি যাও, ধ্বনির প্রায় কৃপণ হয়। এটা সরল বাক্য। জটিল বাক্য: কোনো বাক্যের উদ্দেশ্য বিধেয় অর্থাৎ কর্তা এবং সমাপিকা ক্রিয়া ছাড়া এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকতে পারে। এই অপ্রধান খণ্ডাংশ মূল বাক্যেরই অংশ। এ ধরনের বাক্যকে মিশ্র বাক্য বলে বা জটিল বাক্য বলে। যেমন সে যদি আসে তবে আমি যাব, মানে ওই যে যদি তবে এগুলোই হচ্ছে জটিল বাক্য। বাক্যটিকে যদি সে আসে অপ্রধান খণ্ডবাক্য, তবে আমি খাবো প্রধান খণ্ডবাক্য। উদাহরণ: যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে, মানে যে সে, যত তত, যত পড়বে তত শিখবে, যিনি তিনি, মানে যিনি বা তাকে, ওই যে একই কথা, যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করে। এটা হচ্ছে জটিল বাক্য। যৌগিক বাক্য: দুই বা তার বেশি সরল বা জটিল বাক্য সংযোজক বা বিয়োজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি দীর্ঘ বাক্য গঠন করলে তাকে যৌগিক বাক্য বলে। যৌগিক বাক্যের অন্তর্গত নিরপেক্ষ বাক্যগুলো এবং ও, কিন্তু, অথবা, বরং, তথাপি ইত্যাদি অব্যয় যুগে সংযুক্ত থাকে। সরল বাক্যের সাথে সরল বাক্য বা জটিল বাক্যের সঙ্গে জটিল বাক্য, সরল বাক্যের সঙ্গে জটিল বাক্য, জটিল বাক্যের সাথে সরল বাক্য সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠিত হয়। যেমন তুমি বুদ্ধিমান কিন্তু তোমার সাথে যে এসেছিল সে বোকা। তুমি বুদ্ধিমান কিন্তু তোমার সাথে যে এসেছিল সে বোকা। উদাহরণ: তার বয়স হয়েছে কিন্তু, এই যে কিন্তু, বুদ্ধি হয়নি। সে খুব শক্তিশালী এবং এই যে এবং বুদ্ধিমান। সত্য কথা বলেনি তাই বিপদে পড়েছি, যে তাই কনসিকুয়েন্স। তো নমুনা প্রশ্ন: একটি সার্থক বাক্যের বৈশিষ্ট্যসমূহ উদাহরণ সহ আলোচনা করুন, অথবা কোন কোন বৈশিষ্ট্যের উপর বা সার্থকতা নির্ভর করে তা ব্যাখ্যা করুন। বাক্য: যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। ডক্টর সুনীল কুমার মুখোপাধ্যায়ের মতে পরস্পর অর্থ সম্বন্ধ বিশিষ্ট যে পদগুলোর দ্বারা একটি সম্পূর্ণ ধারণা বা বক্তব্য বা ভাব প্রকাশ পায় সেই পদগুলোর সমষ্টিকে বাক্য বলে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে একটি সম্পূর্ণ মনোভাব যে সমস্ত পদ দ্বারা প্রকাশ করা যায় তাদের সমষ্টিকে বাক্য বলে। এটি সার্থক বাক্যের গুণাবলী। ভাষার বিচারে একটি সার্থক বাক্যকে নিচের তিনটি গুণ থাকা আবশ্যক: আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। আকাঙ্ক্ষা: বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অনুপদ শোনার যে ইচ্ছা তাই আকাঙ্ক্ষা। যেমন চাঁদ পৃথিবীর চারিদিকে বলে বাক্যের সম্পূর্ণ মনোভাব প্রকাশ করে না, আরও কিছু শোনার ইচ্ছা হয়। বাক্যটি এভাবে পূর্ণাঙ্গ করা যায়: চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। এখানে আকাঙ্ক্ষার নিবৃত্তি হয়েছে বলে পূর্ণাঙ্গ বাক্য এটি। আসক্তি: বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসক্তি। মনোভাব প্রকাশের জন্য বাক্যের শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়। যেমন কাল বিতরণী হবে উৎসব কলেজে আমাদের পুরস্কার অনুষ্ঠিত। এখানে পদগুলোর সঠিকভাবে সন্নিবেশ না হয় বাক্যের অন্তর্নিহিত ভাবটি যথাযথভাবে প্রকাশ হয়নি, তাই এটিকে বাক্য বলা যায় না। সেক্ষেত্রে পদগুলোকে নিচের যথাস্থানে সন্নিবিষ্ট করতে হবে। কাল আমাদের কলেজে পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হবে, এটি একটি আসক্তি সম্পন্ন বাক্য। যোগ্যতা: বাক্যস্থিত পদগুলোর অন্তর্গত ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। বাক্যস্থিত পদগুলোর অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা। যেমন বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, এটি একটি যোগ্যতা সম্পন্ন বাক্য, কারণ বাক্যটিতে পদগুলোর অর্থগত এবং ভাবগত সমন্বয় রয়েছে। কিন্তু বর্ষার রৌদ্র প্লাবনের সৃষ্টি করে বললে বাক্যটির ভাব প্রকাশের যোগ্যতা হারাবে, কারণ রৌদ্র প্লাবন সৃষ্টি করে না। এই যে বাক্যস্থিত পদগুলোর অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম যোগ্যতা, মানে বাক্যস্থিত যে পদ রয়েছে, এই যে বর্ষার বৃষ্টিতে প্লাবনের সৃষ্টি হয়, তো এটা ঠিক আছে, কিন্তু বর্ষার রৌদ্র তো প্লাবন সৃষ্টি করে না। তখন আমরা যদি পদগুলোর অন্তর্গত ভাবগত মিল না থাকে তাহলে তো যোগ্যতা থাকবে না। পাশে প্রদত্ত নির্দেশ অনুসারে বাক্যগুলো রূপান্তর করুন। আমরা এখন কনভার্সন মানে ট্রান্সফরমেশনে চলে যাব। যা করবার তা করেছি, এটাকে আমরা সরল করব। তো সরল হবে কর্ম অনুযায়ী কাজ করেছি। আমৃত্যু এ কথা মনে রাখবো, এটাকে জটিল করতে হবে। যতদিন বেঁচে থাকবো ততদিন এ কথা মনে রাখবো। এই যে যত তত হলে কমপ্লেক্স হয়, তাহলে যতদিন বেঁচে থাকবো ততদিন এ কথা মনে রাখবো। আমৃত্যু এ কথা মনে রাখবো, এটাকে যদি আমরা জটিল করি তাহলে এরকম লিখবো। আর যদি যা করবার তা করেছি, যা তা, এটা তো জটিল হয়ে আছে, যা আছে তা আছে, তাহলে এটাকে সরল করতে হবে। তাহলে কর্ম অনুযায়ী কাজ করেছি, যা করবার তা করেছি, সরল করলে সরল হবে কর্ম অনুযায়ী কাজ করেছি, এটাই সরল। কর্ম অনুযায়ী কাজ করেছি। কথক অসুস্থতার জন্য অনুপস্থিত। কথক মানে যে কথা বলছে সে অসুস্থতার জন্য অনুপস্থিত, এটি যৌগিক করতে হবে। কথক অসুস্থ, কমা, তাই তিনি অনুপস্থিত। সুন্দর তো। কথক অসুস্থ তাই তিনি অনুপস্থিত। কথক অসুস্থতার জন্য অনুপস্থিত, এটা সিম্পল আছে। কেউ অন্ধের দুঃখ বুঝলো না, এটাকে আমরা প্রশ্ন করে দিব। কেউ কি অন্ধের দুঃখ বুঝলো? মাতৃভূমিকে সবাই ভালোবাসে, এটাকে নেতিবাচক করতে হবে। মাতৃভূমিকে কেউ ঘৃণা করে না। আচ্ছা, পাখিটি খুবই সুন্দর, বিষয়বাচক যদি করি তাহলে হবে কি সুন্দর পাখি। নমুনা প্রশ্ন 4, নিচের বাক্যগুলোর নির্দেশ অনুসারে রূপান্তর করুন। নমুনা উত্তর: শহীদের মৃত্যু নেই, এটাকে আমরা অস্তিবাচক করব। শহীদরা অমর। অ্যাফার্মেটিভ করলে হবে শহীদরা অমর। আর নেগেটিভে কি ছিল? শহীদদের মৃত্যু নেই, শহীদরা অমর। ধনীরা প্রায়ই কৃপণ হয়, এটাকে জটিল করি। যারা ধনী তারা প্রায় কৃপণ হয়। যারা তারা। তোমার সব জিনিসই দামি, এটাকে যদি নেতিবাচক করি তোমার কোনো জিনিসই সস্তা নয়। জ্ঞানী হলেও তিনি বিনয়ী নন, এটা যদি যৌগিক করি তিনি জ্ঞানী কিন্তু তিনি বিনয়ী নন, তিনি জ্ঞানী কিন্তু বিনয়ী নন। ভুল সকলেই করে, এটা প্রশ্নবোধক যদি আমরা করি যে সকলেই কি ভুল করে, আবার এটাও করতে পারি
যে ভুল কে না করে, ভুল সকলেই করে। এটা প্রশ্নের মধ্যে করতে পারি যে ভুল কে না করে, অথবা সকলেই কি ভুল করে। তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না, এটাকে সরল করি, তিনি ধনী হয়েও সুখী ছিলেন না। নিচের বাক্যগুলো নির্দেশ অনুসারে রূপান্তর করো। নমুনা প্রশ্ন, যে ভিক্ষা চায় তাকে দান করো, সরল করো, ভিক্ষুককে দান করো। ভালোবাসার দানে কোনো অপমান নেই, এটাকে অস্তিবাচক করতে হবে। ভালোবাসার দানে সম্মান আছে, ভালোবাসার দানে যেহেতু গাড়ি আসে নাই সেহেতু আমরা বিশ্রাম নিতে পারি, যৌগিক করতে হবে, এটা আছে জটিলে। গাড়ি আসে নাই তাই আমরা বিশ্রাম নিতে পারি। আজ চাঁদ উঠেছে, নেতিবাচক করতে হবে, আজ চাঁদ না উঠে পারেনি। বাংলাদেশ দলের লক্ষ্য ইংল্যান্ড দলকে অল আউট করা, কি করতে হবে, জটিল। ইংল্যান্ড দলকে অল আউট করা যেটা বাংলাদেশের লক্ষ্য। জীবনানন্দ দাশ বাংলাদেশে জন্মেছেন, প্রশ্নবোধক। জীবনানন্দ দাশ কি বাংলাদেশে জন্মগ্রহণ করেননি? ফের যদি আসি তবে শীতকাঠি সঙ্গে করিয়া আসিব, সরল করতে হবে। ফের আসিলে শীতকাঠি সঙ্গে করিয়াই আসিব। তাকে নির্দয় মনে হয় না, ইতিবাচক করলে হবে, তাকে সদয় মনে হয়। অধ্যয়নী ছাত্রদের তপস্যা, জটিল করতে হবে। যারা ছাত্র তাদের অধ্যয়নী তপস্যা, যারা ছাত্র তাদের অধ্যয়নী তপস্যা। জামিল বাড়িতে আছে, নেতিবাচক হবে, জামিল বাড়িতে অনুপস্থিত নয়। যেহেতু তার ধন সম্পদ আছে তাই সে গর্বিত, যৌগিক। তার ধন সম্পদ আছে সুতরাং সে গর্বিত। বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক, বিদ্যাসাগর কি বাংলা গদ্যের জনক নয়? যেমন কর্ম করবে তেমন ফল পাবে, এটি সরল করলে কর্ম অনুযায়ী ফল পাবে। সন্ধ্যা হয়ে এলো কিন্তু ট্রেনের খোঁজ নেই এখনো, এটা আছে কিভাবে, যৌগিকে করতে হবে, জটিল। যদিও সন্ধ্যা হয়ে এলো তথাপি ট্রেনের খোঁজ নেই। 15 মিনিট পর তিনি এলেন, করতে হবে, যৌগিক। তিনি 15 মিনিট দেরি করলেন কিন্তু এলেন। পুকুর পাড়ে এখন কেউ নেই, ইতিবাচক। পুকুর পাড় এখন নির্জন। কোথাও কি তিনি আছেন, নেতিবাচক। কোথাও তিনি নেই। গোলাপটি অত্যন্ত সুন্দর, বিস্ময়সূচক। গোলাপটি কি সুন্দর, গোলাপটি অত্যন্ত সুন্দর, বিস্ময়সূচক। গোলাপটি কি সুন্দর। শব্দ গঠন, গঠনগত দিক থেকে বাক্যগত প্রকার কি কি, উদাহরণসহ ব্যাখ্যা করুন। অর্থগত দিক থেকে বাক্যগত প্রকার কি কি, উদাহরণসহ ব্যাখ্যা করুন। ভাষার বিচারে বাক্যের কয়টি গুণ থাকে, উদাহরণসহ ব্যাখ্যা করুন। বাক্যের শুদ্ধতা যে সকল শর্তের উপর নির্ভর করে তা উদাহরণসহ লিখুন। পদক্রম কি, বাংলা বাক্যে পদক্রমের 5টি নিয়ম উদাহরণসহ লিখুন। বাক্য রূপান্তর কি, বাক্য রূপান্তরের 5টি নিয়ম উদাহরণসহ লিখুন। উদাহরণসহ বাক্যে রূপান্তরের নিয়ম আলোচনা করুন। নিচের শব্দগুলো দিয়ে পূর্ণ বাক্য রচনা করুন। অধ্যাদেশ, প্রজ্ঞাপন, প্রাক্কলন, প্রেষণ, অবকাশ বিভাগ, সর্বশেষ বেতনপত্র। লিখিত পরীক্ষায় ফেল বা কম নম্বর পাওয়ার 10টি কারণ আছে। তথ্য কম থাকা বা না থাকা, ভুল তথ্য থাকা, বানান বাক্য ভুল, জ্যোতিচিহ্নের সঠিক ব্যবহার না থাকা, লেখায় অতিরিক্ত কাটাকাটি, হাতের লেখা অতিরিক্ত বড় বা ছোট, একই কথার পুনরাবৃত্তি, রেফারেন্স না থাকা বা কম থাকা বা ভুল থাকা, নম্বরের সঙ্গে উত্তরের পরিধির সামঞ্জস্য না থাকা, আপডেট তথ্য না থাকা, অপ্রাসঙ্গিক বিষয়ের অবতারণা বেশি। তাই শুধু পড়লেই হবে না, সতর্কভাবে তথ্য সংগ্রহ করার মানুষ থাকতে হবে। একটু চিন্তা করলে বোঝা যাবে এই 10টি লিখিত পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ারও উপায়, শুধু উল্টো করে নিন, মানে এই 10টা থাকলে ভালো নাম্বার পাওয়া যাবে। বানানের প্রতি কড়া নজর রাখবেন, স্পেশালি প্রথম এবং দ্বিতীয় পত্রে বাংলা। সাধারণত প্রতিটি বানান ভুলের জন্য নাম্বার কাটা হয়। 45তম লিখিত থেকে প্রশ্নের ধাঁচে হালকা পরিবর্তন এসেছে। সিলেবাসিত টপিক ধরে টপিক হবে। পরীক্ষার হলে কতটুকু লিখতে পারবেন, খাতায় উপস্থাপনের বিষয়টি বস্তুতে শুরু থেকে বিবেচনা রাখবেন। প্রতি পয়েন্টে উদাহরণ হলে মিনিমাম 3টি বাক্য হলে 2টি করে দেওয়ার চেষ্টা করবেন। প্রতিটি পয়েন্টে উদাহরণ শব্দ হলে 3টি বাক্য হলে 2টি করে দেওয়ার চেষ্টা করবেন। নিচের বাক্যগুলো নির্দেশ অনুসারে রূপান্তর করুন। টাইপ প্রশ্ন আসলে প্রশ্ন ওঠানো করার দরকার নেই, শুধু উত্তর লিখলে হবে। এখন আমরা চলে যাব যে বাক্য গঠনের এই সিকোয়েন্সের ভিতরটাই, যে বাক্য গঠন। প্রকাশটা ঐশ্বর্যের কথা, যেখানে মানুষ দিন সেখানে তো প্রকাশ নেই, সেখানে সে যা আনে তাই খায়, যাকে নিজেই সম্পূর্ণ শোষণ করে নিয়ে নিঃশেষ না করতে পারে তাই নিয়েই তো প্রকাশ। সাহিত্যের পথে রবীন্দ্রনাথ। বাক্য কাকে বলে, ভাষা বিচারে বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক, উদাহরণসহ লিখুন। কোন কোন উপায়ের পর বাক্য সার্থকতা নির্ভর করে তা আলোচনা করুন। একটি সার্থক বাক্য গঠনের জন্য কি কি গুণ থাকা আবশ্যক, হচ্ছে 45তম কারিগরত্ব, 44তম। যে সুবিন্যস্ত পদসমষ্টি দ্বারা কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় তাকে বাক্য বলে। বাক্যের গুণ, ভাষার বিচারে বাক্যের নিম্নলিখিত 3টি গুণ থাকা আবশ্যক। আকাঙ্ক্ষা, এক্সপেক্ট্যান্সি, আসক্তি, প্রক্সিমিটি, এবং যোগ্যতা, প্রোপ্রাইটি, ওই যে প্রোপ্রাইটরি বলে, ওই প্রোপ্রাইটি। আকাঙ্ক্ষা বা এক্সপেক্ট্যান্সি, বাক্যের অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা তাই আকাঙ্ক্ষা। অপূর্ণাঙ্গ বাক্য, অর্থই অনর্থের, কিছু হয়নি, আকাঙ্ক্ষা নিবৃত্ত হয়নি, আরো কিছু শোনার ইচ্ছা হয়। পূর্ণাঙ্গ বাক্য, অর্থ অনর্থের মূল, আকাঙ্ক্ষা নিবৃত্তি হয়েছে বলে পূর্ণাঙ্গ বাক্য। আসক্তি বা প্রক্সিমিটি, আসক্তি মানে হচ্ছে বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য এক পদের পদ অন্য পদের যে সুশৃঙ্খল পদবিন্যাস, এই যে বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই আসক্তি। তো এমনভাবে সাজাতে হবে যাতে মনোভাব বাধাগ্রস্ত না হয়। যেমন আসক্তিহীন লিখা, করিম ছেলে ভালো খুব, হয়নি, আসক্তি সম্পন্ন বাক্য, করিম খুব ভালো ছেলে। যোগ্যতা, প্রোপ্রাইটি, বাক্যস্থিত পদসমূহের অর্থগত ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা। বাক্যস্থিত পদসমূহের অর্থগত ভাবগত মেলবন্ধনের নাম হলো যোগ্যতা বা প্রোপ্রাইটি। যেমন যোগ্যতা সম্পন্ন বাক্য সূর্য পূর্ব দিকে উঠেছে, আর যোগ্যতাহীন বাক্য সূর্য পশ্চিম দিকে উঠেছে, কারণ পশ্চিম দিকে সূর্য ওঠে না। সো হচ্ছে এক্সপেক্টেন্সি, প্রক্সিমিটি, প্রোপ্রাইট। আকাঙ্ক্ষা হচ্ছে অর্থ পরিষ্কারভাবে বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, অর্থ বোঝার জন্য এক পদের পর অন্য পদ শোনার যে ইচ্ছা, সেটা আসক্তি মানে প্রক্সিমিটি। আসক্তি মানে হচ্ছে অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসক্তি। যোগ্যতা হচ্ছে যে বাক্যস্থিত পদসমূহের অর্থগত ভাবগত মেলবন্ধনের নাম যোগ্যতা। বাক্যের শুদ্ধতার শর্তাবলী সমূহ লিখুন। বাক্য শুদ্ধতা
নির্ণয়ের শর্তসমূহ উদাহরণ সহ লিখুন। যোগ্যতার শর্তাবলী। সার্থক বাক্য গঠনের জন্য যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি তিনটি অত্যাবশ্যক গুণ ছাড়াও নিম্নলিখিত কতগুলো বিষয় জড়িত থাকে, যেমন রীতিসিদ্ধ অর্থবাচকতা, দুর্বোধ্যতা, উপমার ভুল প্রয়োগ, বাহুল্য দোষ, বাগধারার শব্দ পরিবর্তন এবং গুরুচণ্ডালী দোষ, এগুলো। তো আমরা দেখি যে বাকি শুদ্ধতার শর্তাবলী। একটি সার্থক বাক্য গঠনের জন্য যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি এই তিনটি অত্যাবশ্যক গুণ ছাড়াও নিম্নলিখিত যে বিষয়গুলো থাকে, যেমন রীতিসিদ্ধ অর্থবাচকতা, প্রকৃতি প্রত্যয়জাত অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়। যোগ্যতার দিক থেকে রীতিসিদ্ধ অর্থের দিকে লক্ষ্য রেখে কতগুলো শব্দ ব্যবহার করতে হয়, যেমন শব্দ হচ্ছে বাধিত, রীতিসিদ্ধ অর্থ হচ্ছে কৃতজ্ঞ বা অনুগৃহীত। তৈল, শব্দ তৈল, রীতিসিদ্ধ অর্থ হচ্ছে তিল জাতীয়। তারপর প্রকৃতি প্রত্যয় হচ্ছে বাধা যোগিত, বাধিত এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে বাধা যোগিত। আর প্রকৃতি প্রত্যয়জাত অর্থ হচ্ছে বাধাপ্রাপ্ত, বাধিত মানে বাধাপ্রাপ্ত। তৈল এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে তিল যোগ স্নেহ, মানে তিলজাত স্নেহ পদার্থ বা যে কোনো শস্য রস। তো রীতিসিদ্ধ অর্থবাচকতা, প্রকৃতি প্রত্যয়জাত অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়। প্রকৃতি প্রত্যয়জাত অর্থে শব্দ সর্বদা ব্যবহৃত হয়। যোগ্যতার দিক থেকে রীতিসিদ্ধ অর্থের দিকে লক্ষ্য রেখে কতগুলো শব্দ ব্যবহার করতে হয়। আচ্ছা, দুর্বোধ্যতা, অপ্রচলিত দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়। যেমন তুমি আমার সঙ্গে প্রপঞ্চ করেছ, বাংলায় প্রপঞ্চ শব্দটি অপ্রচলিত, তুমি আমার সঙ্গে চাতুরি করেছ। এই যে দুর্বোধ্যতা, অপ্রচলিত দুর্বোধ্য শব্দ ব্যবহার করলে বাক্যের যোগ্যতা বিনষ্ট হয়। উপমার ভুল প্রয়োগ, ঠিকভাবে উপমা অলংকার ব্যবহার না করলে যোগ্যতা হানি ঘটে। যেমন আমার হৃদয় মন্দিরে আশার বীজ তো হলো, বীজ খেতে রোপণ করা হয়, মন্দিরে নয়। বপনও তো হবে না, রোপণ হবে, এটাই শুদ্ধ। বীজ খেতে রোপণ করা হয়, মন্দিরে নয়। আমার হৃদয় ক্ষেত্রে আশার বীজ উক্ত হলো। বাহুল্য দোষ, প্রয়োজনের অতিরিক্ত শব্দ ব্যবহারে বাহুল্য দোষ ঘটে। যেমন শিক্ষক মণ্ডলী গণ শিক্ষা সফরে গেলেন, শিক্ষক মণ্ডলী বহুবচন, আবার গণ, তো এটা হচ্ছে বাহুল্য হয়ে গেছে, রিডান্ডেন্সি সম। উপমার ভুল প্রয়োগ, হৃদয় মন্দিরে আশার বীজ। দুর্বোধ্যতা, তুমি আমার সাথে প্রপঞ্চ করেছো। বাগধারা, ভাষা বিশেষের ঐতিহ্য এর যথেচ্ছ পরিবর্তন করলে শব্দ তার যোগ্যতা হারায়। যেমন শুদ্ধ হচ্ছে বনে ক্রন্দন, বাগধারাটি যোগ্যতাহীন। শুদ্ধ হচ্ছে অরণ্যে রোদন, অর্থাৎ নিষ্ফল আবেদন। অশুদ্ধ হচ্ছে মাছের মায়ের ছেলে শোক, বাগধারাটি যোগ্যতাহীন। শুদ্ধ হচ্ছে মাছের মায়ের পুত্র শোক, অর্থ লোক দেখানো কাজ। শুদ্ধ হচ্ছে ডুবে ডুবে পানি খাওয়া, বাগধারাটি যোগ্যতাহীন। শুদ্ধ হচ্ছে ডুবে ডুবে জল খাওয়া, অর্থাৎ গোপনে কাজ করা। গুরুচণ্ডালী দোষ, এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়। 1 তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের মিশ্রণ। 2 সাধু ও চলিত ভাষার মিশ্রণ। গুরুচণ্ডালী দোষ, এই দোষের মানে হচ্ছে তৎসম শব্দের সাথে দেশীয় শব্দ মিশালে এবং সাধু ও চলিত ভাষার মিশ্রণে কি হয়, গুরুচণ্ডালী দোষ হয়। অশুদ্ধ হচ্ছে মরাদাহ, দেশি যোগ তৎসম। শুদ্ধ হচ্ছে মরা পোড়া, দেশি যোগ দেশি। এটা আমরা কিভাবে মনে রাখবো, এখানে ওড়া এখানে ওড়া, মরার সাথে হবে পোড়া। আর গরুর শকট হবে, শুদ্ধ হবে গরুর গাড়ি। আর যদি শকট হয় তাহলে হবে গো শকট, আর গরুর গাড়ি হবে। তো আমরা সময় কি বলি, গরুর গাড়ি, আমরা তো গরু শকট বলি না, তাহলে হচ্ছে কি হবে, শুদ্ধ এটাই হবে, গরুর গাড়ি হবে। আর গরু শকট বলি না, তাহলে হবে গো শকট, শকেটের জন্য গো, ইংরেজি মতো। তো এটা হবে সব পোড়া হবে না, যে মরা পোড়া হবে, তাহলে শবদাহ হবে, সে শবদাহ তৎসম যোগ তৎসম। পোড়া তো দেশি, মরাও দেশি। মানুষের মন থেকে যেদিন চলিয়ে যাবে, মানুষের মন থেকে যেদিন চলে যাবে। একটি বাক্যকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়, উদাহরণসহ আলোচনা করুন। উদ্দেশ্য এবং বিধেয় এই দুইটি ভাগে ভাগ করা যায়। সাবজেক্ট প্রেডিকেট, যার সম্বন্ধে কিছু বলা হয় তাই উদ্দেশ্য। যেমন পুকুরে পদ্মফুল জন্মে, এখানে পদ্মফুল উদ্দেশ্য এবং জন্মে বিধেয়। প্রেডিকেট, উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাই বিধেয়। যেমন ছেলেটি পড়ছে, বাক্যে ছেলেটি উদ্দেশ্য পদ এবং পড়ছে বিধেয়। বাক্য বিন্যাস কি, বাক্য বিন্যাসের কিছু নিয়ম উদাহরণসহ আলোচনা করুন। বাক্যকে যথোপযুক্ত স্থানে বসানোর নামে বাক্য বিন্যাস। বাক্য বিন্যাসের কিছু নিয়ম নিম্নরূপ। বাক্য বিন্যাসের প্রথম বক্তব্য হলো যৌক্তিক বিন্যাস। একটি বাক্য যেমন বক্তব্য বা বিষয়ের সাথে সঙ্গতি রেখে পূর্ববর্তী বাক্যের অনুগামী হবে এবং তার পরবর্তী বাক্যকেও আমন্ত্রণ করে আনবে, তবে প্রথম বাক্যটি কারো অনুগামী হবে না। পরপর বাক্যগুলোর অর্থ বুঝতে যেন অসুবিধা না হয় সেজন্য উপযুক্ত স্থানে যতি চিহ্ন ব্যবহার করতে হবে। এটা হচ্ছে বাক্য বিন্যাস। বাক্য বিন্যাসের প্রথম বক্তব্য হচ্ছে যৌক্তিক বিন্যাস। আমরা আবার ক নাম্বার পড়ছি, বাক্য বিন্যাসের প্রথম বক্তব্য হচ্ছে যৌক্তিক বিন্যাস। একটি বাক্য যেমন বক্তব্য বা বিষয়ের সাথে সঙ্গতি রেখে পূর্ববর্তী বাক্যের অনুগামী হবে এবং তার পরবর্তী বাক্যকেও আমন্ত্রণ করে আনবে, তবে প্রথম বাক্যটি কারো অনুগামী হবে না। খ পরপর বাক্যগুলোর অর্থ বুঝতে যেন অসুবিধা না হয় সেজন্য উপযুক্ত স্থানে যতি চিহ্ন ব্যবহার করতে হবে। গ যে বিষয়টি গুরুত্ব পাবে বাক্য পরম্পরার বিন্যাস ঠিক তেমনই হবে। গ হচ্ছে যে বিষয়টি গুরুত্ব পাবে বাক্য পরম্পরার বিন্যাস ঠিক তেমনই হবে। ঘ পাশাপাশি বাক্যগুলোর অর্থগত দিকের সাথে গঠনগত দিকও দেখতে হবে। বড় জটিল বা যৌগিক বাক্যের সাথে ছোট সরল বাক্য মানানসই নাও হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। যে বিষয়টি গুরুত্ব পাবে বাক্য পরম্পরার বিন্যাস ঠিক তেমনি হবে। যে বিষয়টি, যে গ নাম্বার, যে বিষয়টি গুরুত্ব পাবে বাক্য পরম্পরার বিন্যাস ঠিক তেমনি হবে এবং অর্থগতর সাথে গঠনগত দিকটা দেখতে হবে। বড় জটিল বা যৌগিক বাক্যের সাথে ছোট সরল বাক্য মানানসই না হতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। বাক্যের মধ্যে পরপর বিস্ময়সূচক বা প্রশ্নবোধক বাক্যের বিন্যাস বক্তব্যের সাবলীল গতিকে যাতে ব্যাহত না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাক্যের মধ্যে পরপর বিস্ময়সূচক বা প্রশ্নবোধক বাক্যের বিন্যাস বক্তব্যের সাবলীল গতিকে যাতে ব্যাহত না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। প্রত্যেকটি বাক্যগুচ্ছই একটা আলাদা একক, তবে এককগুলোতে আবার একটি বড় একক থাকে। প্রথম বাক্যে যা উৎসুক করবে পাঠককে এবং সমাপ্তিতে তা পাঠকের তৃপ্তি ঘটাবে। পুনরুক্তি করা যাবে না। কখনো কখনো দীর্ঘ রচনায় বক্তব্যের প্রয়োজনে পুনরুক্তি আসতে পারে, কিন্তু তখন বলে নিতে হবে আগেই বলেছি যে পূর্বেই জেনেছেন যে।
এরকম তাহলে হচ্ছে এরকম করতে হবে। বাক্যাংশগুলো বা পদগুলো যেমন বাক্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, পরপর বাক্যগুলোও তাই। সবগুলো মিলিয়ে একটি বাক্য দেহ, বোঝা, হৃদয়। তারপর আসি আমরা ইম্পর্টেন্ট প্রশ্নে। গঠনগত দিক থেকে বাংলা বাক্য কত প্রকার এবং কি কি? উদাহরণসহ ব্যাখ্যা করুন। গঠন অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ, সংজ্ঞার্থ এবং উদাহরণসহ লিখুন। গঠনগত দিক থেকে বাংলা বাক্য প্রধানত 3 প্রকার: সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য। সরল বাক্য, যে বাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে এবং বিধেয় অংশে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। একটি উদ্দেশ্য, একটি বিধেয় এবং একটি সমাপিকা ক্রিয়া, সে বাক্যকে সরল বাক্য বলে। একটি সরল বাক্যে একের বেশি অসমাপিকা ক্রিয়া থাকতে পারে, তবে সমাপিকা ক্রিয়া একটি থাকবে। সরল বাক্যের মধ্যে দুইটি প্রধান অংশ থাকে: উদ্দেশ্য, বিধেয়। বাক্যে যার কথা বলা থাকে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তা বিধেয়, আমরা জানি। সরল বাক্যের উদাহরণ সহ ব্যাখ্যা: নদীর চরে কাশফুল ফুটে আছে। প্রদত্ত বাক্যে কাশফুল উদ্দেশ্য, নদীর চরে ফুটে আছে বিধেয়। এখানে একটি মাত্র উদ্দেশ্য কাশফুল, কারণ কাশফুল সম্পর্কেই মূলত বলা হচ্ছে। আর এখানে একটি মাত্র বিধেয়, নদীর চরে ফুটে আছে, এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া আছে, অতএব এটি একটি সরল বাক্য। একইভাবে মা ছিলেন না বলে কেউ মেয়েটির চুল বেঁধে দেয়নি, এটি একটি সরল বাক্য। মা ছিলেন না বলে কেউ মেয়েটির চুল বেঁধে দেয়নি, এটিও একটি সরল বাক্য। জটিল বা মিশ্র বাক্য, কমপ্লেক্স। অনেক সময় বাক্যের মধ্যে একের বেশি বাক্য থাকে, তাকে খণ্ডবাক্য বা উপবাক্য বলে। যে বাক্যে একটি খণ্ডবাক্যের সাথে এক বা একাধিক খণ্ডবাক্য যুক্ত হয়ে বাক্য গড়ে তোলে তাকে মিশ্র বা জটিল বাক্য বলে। জটিল বাক্যে একের বেশি সমাপিকা ক্রিয়া থাকে, একের বেশি অসমাপিকা ক্রিয়া থাকতেও পারে, নাও পারে। একের বেশি উদ্দেশ্য এবং বিধেয় থাকে। জটিল বাক্যের খণ্ডবাক্যগুলোকে যদি, তবে, যাহারা, তাহারা, যাহা, তাহা, যে, সে প্রভৃতি সাপেক্ষ অব্যয় বা সর্বনামের সাহায্যে, কখনো বা অসমাপিকা ক্রিয়ার সাহায্যে সাধারণত যুক্ত করা হয়। জটিল বাক্যের উদাহরণসহ ব্যাখ্যা: যদি সকলকে ভালোবাসো তবে সকলে তোমাকে ভালোবাসে। যদি, তবে। এখানে দুইটি খণ্ডবাক্য: তুমি সকলকে ভালোবাসো, সকলকে ভালোবাসো, সকলে তোমাকে ভালোবাসবে। এখানে দুইটি উদ্দেশ্য: তুমি, উদ্যোগ, এবং সকলে। এখানে দুইটি বিধেয়: সকলকে ভালোবাসো, তোমাকে ভালোবাসবে। দুইটি সমাপিকা ক্রিয়া: ভালোবাসো, ভালোবাসবে। এখানে দুইটি পরস্পর সাপেক্ষ সর্বনাম বা সাপেক্ষ অব্যয় আর কি, যদি, তবে। এখানে এই পরস্পর সাপেক্ষ দুইটি অব্যয়ের সাহায্যে দুইটি খণ্ডবাক্যকে যুক্ত করা হয়েছে, অতএব এটি জটিল বা মিশ্র বাক্য। যৌগিক বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স। পরস্পর নিরপেক্ষ অর্থাৎ একটি অপরটির উপর নির্ভরশীল নয় এমন দুইটি বা দুইয়ের বেশি খণ্ডবাক্যের বা বাক্যের সংযোগে যে বাক্য তৈরি হয় তার নাম যৌগিক। আবার বলি, পরস্পর নিরপেক্ষ অর্থাৎ একটি অপরটির উপর নির্ভরশীল নয় এমন দুইটি বা দুইয়ের বেশি খণ্ডবাক্য অথবা বাক্যের সংযোগে যে বাক্য তৈরি হয় তার নাম হচ্ছে যৌগিক বাক্য। সাধারণত যৌগিক বাক্যের মধ্যে দুইটি সরল বাক্য বা একটি সরল বাক্য ও একটি জটিল বাক্য অথবা দুইটি জটিল বাক্য থাকতে পারে। যৌগিক বাক্যের উদাহরণসহ ব্যাখ্যা: তুমি যে পাস করবেই তা আমি জানতাম, আমি তাই মিষ্টি নিয়ে এসেছি। এখানে তিনটি বাক্য আছে: তুমি পাস করবেই, আমি জানতাম, আমি মিষ্টি নিয়ে এসেছি। এখানে তিনটি বাক্যের তিনটি উদ্দেশ্য আছে: তুমি, আমি। এখানে তিনটি বাক্যের তিনটি বিধেয় আছে: পাস করবেই, জানতাম, মিষ্টি নিয়ে। এখানে তিনটি সমাপিকা ক্রিয়া আছে: করবেই, জানতাম, এসেছে। এখানে একটি অসমাপিকা ক্রিয়া আছে: নিয়ে। যে, তা, তাই তিনটি অব্যয় পদের সাহায্যে বাক্য তিনটিকে যুক্ত করা হয়েছে, অতএব এটি একটি যৌগিক বাক্য। গঠন অনুসারে বিভিন্ন বাক্যে রূপান্তরের নিয়ম। সরল বাক্য থেকে মিশ্র বা জটিল বাক্যে রূপান্তরের নিয়ম হচ্ছে: অর্থ চেঞ্জ হবে না, অর্থ যে মিনিং সেম থাকবে। সরল বাক্যের সমাপিকা ক্রিয়া এবং সেই কর্তার ক্রিয়া উপবাক্য থাকবে। সরল: তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? যদি তুমি অধম হও তবে আমি উত্তম হব না কেন? সরল বাক্য ছিল কি? তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? জটিল যদি করি, যদি তুমি অধম হও তবে আমি উত্তম হব না কেন? পরিশ্রমীরাই জীবনে সাফল্য অর্জন করে। যারা পরিশ্রমী তারাই জীবনে সাফল্য অর্জন করে। আমৃত্যু একথা মনে রাখবো, যতদিন বেঁচে থাকবো ততদিন একথা মনে রাখবো। ধনীরা প্রায়ই কৃপণ হয়। যারা ধনী তারা প্রায়ই কৃপণ হয়। সে তার পিতার ঋণ পরিশোধ করেছে। তার পিতা যে ঋণ করেছিল সে তা পরিশোধ করেছে। তিনি আর এ পথ মাড়ান না। এটি সেই পথ যে পথ তিনি আর মাড়ান না। এটি সেই পথ যে পথ তিনি আর মাড়ান। আমরা এগুলো জটিল করলাম। আরো কিছু আছে: তারা একটি জীর্ণ কুটিরে বাস করে। তারা একটি জীর্ণ কুটিরে বাস করে। তারা যে কুটিরে বাস করে সেটি জীর্ণ। চরিত্রহীন লোক পশুর চেয়েও অধম। যে চরিত্রহীন সে পশুর চেয়েও অধম। অধ্যয়নী ছাত্রদের তপস্যা। যারা ছাত্র তাদের অধ্যয়নী তপস্যা। পড়াশোনা করলে চিন্তা কি? যে পড়াশোনা করে তার চিন্তা কি? তাহার আসল নাম হৈমন্তী। তাহার যাহা আসল নাম তাহা হৈমন্তী। তাহার যাহা আসল নাম তাহা হৈমন্তী। তাহার আসল নাম হৈমন্তী। এটাকে যদি জটিল করি, তাহার যাহা আসল নাম তাহা হৈমন্তী। আবার বিদ্বান লোক সর্বত্র আদরণীয়। জটিল হচ্ছে যিনি বিদ্বান লোক তিনি সর্বত্র আদরণীয়। যিনি বিদ্বান লোক তিনি সর্বত্র আদরণীয়। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়। জানবো যে এ বয়স ভীরু কাপুরুষ নয়। জানবে যে এ বয়স ভীরু কাপুরুষ নয়। এ বয়স ভীরু কাপুরুষ নয়। জানবে যে এ বয়স ভীরু কাপুরুষ নয়। এবার আমরা দেখব মিশ্র বা জটিল বাক্য থেকে সরল বাক্যে রূপান্তর। যদি পাস করতে চাও, তাহলে পড়ো। পাস করতে চাইলে পড়ো। তো যদি পাস করতে চাও, তাহলে পড়ো। এখানে যদি আর তাহলে তো থাকবে না, চাইলে পড়ো। তো তো ইজিলি বাদ চলে যাবে। যা করবার তা করে, কর্ম অনুযায়ী কাজ করেছে। যিনি পরের উপকার করেন তাকে সবাই শ্রদ্ধা করেন। পরোপকারীকে সবাই শ্রদ্ধা করে। আপনি যদি চান তবে আমি আগামীকাল আসতে পারি। আপনি চাইলে আমি আগামীকাল আসতে পারি। যদি বারণ করো তবে গান গাইবো না। বারণ করলে গান গাইবো না। যে ভিক্ষা চায় তাকে দান করো। ভিক্ষুককে দান করো। যে মিথ্যা কথা বলে তাকে কেউ পছন্দ করে না। মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। যতই পরিশ্রম করবে ততই ফল পাবে। পরিশ্রম করলে ফল পাবে। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। কর্মের অনুরূপ ফল পাবে। ফের যদি আসি তবে শীতকাঠি সঙ্গে করিয়া আসিব। ফের আসিলে শীতকাঠি সঙ্গে করিয়া আসিব। যদি মৃত্যুঞ্জয় বাঁচে তবে বিলাসী বাঁচবে।
মৃত্যুঞ্জয় বাঁচলেই বিলাসী বাঁচবে। সরল বাক্য থেকে যৌগিক বাক্যে রূপান্তরের নিয়ম। তো সরল বাক্য যৌগিক বাক্য। কথক অসুস্থতার জন্য অনুপস্থিত। কথক অসুস্থ তাই তিনি বা সে অনুপস্থিত। কথক অসুস্থতার জন্য অনুপস্থিত। কথক অসুস্থ তাই তিনি অনুপস্থিত। লজ্জাবশত লোকটি কথা বলতে পারলো না। লোকটির লজ্জা হলো, সুতরাং সে কথা বলতে পারলো না। সরল থেকে আমরা যৌগিক করছি। জ্ঞানী হলেও তিনি বিনয়ী নন। তিনি জ্ঞানী বটে কিন্তু বিনয়ী নন। আবার বলি যে কথক অসুস্থতার জন্য অনুপস্থিত। কথক অসুস্থ তাই তিনি অনুপস্থিত। লজ্জাবশত লোকটি কথা বলতে পারলো না। লোকটির লজ্জা হলো, সুতরাং সে কথা বলতে পারলো না। জ্ঞানী হলেও তিনি বিনয়ী নন। তিনি জ্ঞানী বটে কিন্তু তিনি বিনয়ী নন। তিনি কিন্তু বিনয়ী নন। তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? তুমি অধম তাই বলে তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? এটা সরল বাক্য। আর যৌগিক বাক্য হচ্ছে তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? এখনোই না গেলে তার দেখা পাবে না। এখনোই যাও নতুবা তার দেখা পাবে না, হচ্ছে যৌগিক বাক্য। সরল বাক্য হচ্ছে এখনোই না গেলে তার দেখা পাবে না। যৌগিক বাক্য হচ্ছে এখনোই যাও নতুবা তার দেখা পাবে না। না গেলে দেখতে পাবে না, যাও নতুবা দেখতে পাবে না। তুমি অধম বলে আমি উত্তম হব না কেন? যৌগিক। তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? সরল। এখনোই না গেলে তার দেখা পাবে না। যৌগিক। এখনোই যাও নতুবা তার দেখা পাবে না। সরল। না গেলে দেখতে পাবে না। যৌগিক। যাও নতুবা দেখতে পাবে না। অনুগ্রহ করে সব খুলে বলুন। যৌগিক। অনুগ্রহ করুন এবং সব খুলে বলুন। 15 মিনিট পর তিনি এলেন। যৌগিক। তিনি 15 মিনিট দেরি করলেন, তারপর আসলেন। অনেকেই খবর পেয়ে ওকে দেখতে আসে। যৌগিক। অনেকেই খবর পায় এবং ওকে দেখতে আসে। তিনি আর নেই। যৌগিক। তিনি আগে ছিলেন, এখন আর নেই। যৌগিক। তিনি ধনী ছিলেন কিন্তু সুখী ছিলেন না। সরল। তিনি ধনী হলেও সুখী ছিলেন না। আগে পরীক্ষা দাও, পরে চিন্তা করো। পরীক্ষা দিয়ে চিন্তা করো। সৎপথে চলো, দেখবে জীবনে উন্নতি হবে। সৎপথে চললে জীবনে উন্নতি হবে। পৃথিবীতে অনেক কিছু আছে কিন্তু অসম্ভব কিছু নেই। পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। জ্ঞানীদের পথ অনুসরণ করো, দেশের কল্যাণ হবে। জ্ঞানীদের পথ অনুসরণে দেশের কল্যাণ হবে। গৌরীশঙ্কর বাবু দরিদ্র কিন্তু চরিত্রবান। গৌরীশঙ্কর বাবু দরিদ্র হলেও চরিত্রবান। মা ছিল না, সুতরাং কেহ তার খোপা বাঁধিয়া দেয় নাই। মা ছিল না বলিয়া কেহ তার খোপা বাঁধিয়া দেয়নি। যদিও লোকটি মূর্খ তথাপি তার চরিত্র উত্তম। লোকটি মূর্খ বটে কিন্তু তার চরিত্র উত্তম। যেহেতু তার ধন সম্পদ আছে তাই সে অত্যন্ত গর্বিত। তার ধন সম্পদ আছে তাই সে অত্যন্ত গর্বিত। যৌগিক। যেহেতু গাড়ি আসে নাই সেহেতু আমরা বিশ্রাম নিতে পারি। গাড়ি আসে নাই তাই আমরা বিশ্রাম নিতে পারি। যদি পানিতে না নামো তবে সাঁতার শিখতে পারবে না। পানিতে নামো নতুবা সাঁতার শিখতে পারবে না। যদি সে নিরপরাধ হয় তাহলে সে মুক্তি পাবে। সে নিরপরাধ এবং মুক্তি পাবে। আচ্ছা, যদি সে নিরপরাধ হয় তাহলে সে মুক্তি পাবে। যৌগিক হবে সে নিরপরাধ এবং মুক্তি পাবে। পিতা যখন আছে তখন পুত্রকে খোঁজো কেন? যৌগিক। পিতা আছে সুতরাং পুত্রকে খোঁজো কেন? সে যেমন কৃপণ তেমন চালাক। যৌগিক হচ্ছে সে কৃপণ এবং চালাক। জটিল। যখন বৃষ্টি থামলো তখন আমরা স্কুলে রওনা হলাম। যৌগিক। বৃষ্টি থামলো তারপর আমরা স্কুলে রওনা হলাম। সে যদি মরেও তবু একথা বলবে না। এটা হচ্ছে জটিল। যৌগিক হচ্ছে সে মরবে তবু একথা বলবে না। অনেকটা কাছাকাছি, এটা কনফিউশন তৈরি হবে। সে যদি মরেও তবু একথা বলবে না। সে মরবে তবু একথা বলবে না। এটা হচ্ছে যৌগিক। হৈমন্তী যেমন শান্ত তেমন নম্র। যেমন তেমন। জটিল। হৈমন্তী শান্ত এবং নম্র। যৌগিক থেকে জটিল। সন্ধ্যা হয়ে এলো কিন্তু ট্রেনের খোঁজ নেই এখনো। জটিল হচ্ছে যদিও সন্ধ্যা হয়ে এলো তবু ট্রেনের খোঁজ নেই এখনো। যৌগিক। সে দরিদ্র বটে কিন্তু আত্মসম্মানবোধ হারায়নি। জটিল। যদিও সে দরিদ্র তথাপি সে আত্মসম্মানবোধ হারায়নি। মনোযোগ দিয়ে পড়ো তবে পাশ করতে পারবে। জটিল। যদি মনোযোগ দিয়ে পড়ো তবে পাশ করতে পারবে। যৌগিক। এদিকে অন্ন জোটে না অথচ বিলাসিতা চাই। জটিল। এদিকে যদিও অন্ন জোটে না তবু বিলাসিতা চাই। সে এলো কথা বললো চলে গেল। এটা হচ্ছে যৌগিক। সে এলো কথা বললো চলে গেল। জটিল। সে এসে কথা বললো তারপর চলে গেল। কিন্তু তারপর তো আসলে জটিলে হয় না, এটা মনে হয় উল্টাপাল্টা। সে এলো কথা বললো চলে গেল। জটিল। সে এসে কথা বললো তারপর চলে গেল। এটা যৌগিক হবে। তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সেহেতু তুমি প্রথম হবে। কিন্তু যৌগিক, হ্যাঁ তাই যৌগিকে হচ্ছে অনেকগুলো থাকবে, সেই হিসেবে এটাও যৌগিক হওয়ার কথা। সে এলো কথা বললো চলে গেল, সে এসে কথা বললো তারপর চলে গেল। যাই হোক, এটা কনফিউজ। একই বাক্যের বিভিন্ন বাক্যের রূপান্তর উদাহরণ। সরল। শিক্ষক আমাকে উপদেশ দিয়ে বিদায় করলেন। জটিল। যখন শিক্ষকের উপদেশ দেওয়া শেষ হলো তখন তিনি আমাকে বিদায় দিলেন। যৌগিক। শিক্ষক আমাকে উপদেশ দিলেন এবং তারপর বিদায় করলেন। সরল। বিপদের সাথে দুঃখও আসে। জটিল। যখন বিপদ আসে তখন দুঃখও আসে। যৌগিক। বিপদ আসে এবং সাথে সাথে দুঃখও আসে। সরল। সে কৃপণের মতোই চালাক। জটিল। সে যেমন কৃপণ তেমন চালাক। যৌগিক। সে কৃপণ এবং একই রকম চালাক। সরল। বৃষ্টি থামার পর আমরা স্কুলে রওনা হলাম। জটিল। যখন বৃষ্টি থামলো তখন আমরা স্কুলে রওনা হলাম। যৌগিক। বৃষ্টি থামলো তারপর আমরা স্কুলে রওনা হলাম। সরল। ধনীরা প্রায় কৃপণ হয়। জটিল। যাদের ধন আছে তারা প্রায় কৃপণ হয়, অথবা যারা ধনী তারা প্রায় কৃপণ। যৌগিক। ধনীদের ধন আছে কিন্তু তারা প্রায় কৃপণ হয়। সরল। পরোপকারীকে সবাই শ্রদ্ধা করে। জটিল। যিনি পরোপকারী তাকে সবাই শ্রদ্ধা করে। যৌগিক। তিনি পরোপকারী এবং তাকে সবাই শ্রদ্ধা করে। সরল। পণ্ডিত হওয়া সত্ত্বেও সে বিনয়ী নয়। জটিল। যদিও সে পণ্ডিত তথাপি সে বিনয়ী নয়। যৌগিক। সে পণ্ডিত বটে কিন্তু সে বিনয়ী নয়। সরল। নির্বোধী শুধু এ কাজ করে। জটিল। যে নির্বোধ সে এ কাজ করে। যৌগিক। সে নির্বোধ তাই সে এ কাজ করে। সরল। গাড়ি ঘোড়া চড়তে চাইলে লেখাপড়া করো। জটিল। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এটা হচ্ছে জটিল। যৌগিক।
লেখাপড়া করো তাহলে গাড়ি ঘোড়া চলবে। সরল, বিদ্বান হলেও তার অহংকার নেই। জটিল, যদিও তিনি বিদ্বান তবুও তার অহংকার নেই। যৌগিক, তিনি বিদ্বান বটে কিন্তু তার অহংকার নেই। সরল, বিদ্বান ব্যক্তি সর্বত্র পূজিত হন। জটিল, যার বিদ্যা আছে সে ব্যক্তি সর্বত্র পূজিত হন। যৌগিক, তিনি বিদ্বান সুতরাং তিনি সর্বত্র পূজিত হন। এখন দেখি আমরা অর্থ অনুসারে বিভিন্ন বাক্যের রূপান্তরের নিয়ম। নির্দেশক বাক্যকে অনুজ্ঞাসূচক বাক্য মানে বিবৃতিমূলক বাক্যকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভকে ইম্পারেটিভ করব। ভাবনার জন্যই ভাবনা হয়, ভাবনার জন্য ভাবনা করো। আপনি ভিন্ন প্রসঙ্গ আরম্ভ করবেন, আপনি ভিন্ন প্রসঙ্গ আরম্ভ করুন। তোমাকে এখনই ফিরে যেতে হবে, তুমি এখনই ফিরে যাও। আমরা আবার পড়ি বিবৃতিমূলক এবং অনুজ্ঞাসূচক এই ছকটা। সেখানে দেখা যাচ্ছে যে অ্যাসার্টিভ আছে ভাবনার জন্যই ভাবনা হয় অ্যাসার্টিভ, এবং ইম্পারেটিভ করলে হবে ভাবনার জন্য ভাবনা করো। অ্যাসার্টিভে আছে আপনি ভিন্ন প্রসঙ্গ আরম্ভ করবেন, ইম্পারেটিভ করলে হবে আপনি ভিন্ন প্রসঙ্গ আরম্ভ করুন। তোমাকে এখনই ফিরে যেতে হবে, এটা অ্যাসার্টিভ। ইম্পারেটিভ ইম্পারেটিভ হবে তুমি এখনই ফিরে যাও। এখন আমরা ইম্পারেটিভ থেকে ইন্টারোগেটিভ, মেয়েটির নাম জিজ্ঞাসা করো, এটা হচ্ছে ইম্পারেটিভ। মেয়েটির নাম জিজ্ঞাসা করো। প্রশ্নবাচক, মেয়েটির নাম কি? ইম্পারেটিভ হচ্ছে অসৎ সঙ্গ ত্যাগ করো। প্রশ্নবাচক হচ্ছে অসৎ সঙ্গ ত্যাগ করা নয় কি? ইম্পারেটিভে সদা সত্য কথা বলবে। প্রশ্নবাচক হচ্ছে সদা সত্য কথা বলা উচিত নয় কি? গুরুজনের কথা মেনে চলো, গুরুজনের কথা মেনে চলা উচিত নয় কি? নির্দেশক বাক্যকে প্রার্থনা সূচক বাক্যে রূপান্তরের নিয়ম। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি, তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। এটা হচ্ছে অ্যাসার্টিভ ছিল, আমরা করছি অপটেটিভ মানে প্রার্থনা। তো অ্যাসার্টিভ হচ্ছে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা, অপটেটিভ হচ্ছে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তোমার মঙ্গল কামনা করি, তোমার মঙ্গল হোক। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তারপর আমরা করবো এখন নেতিবাচককে অস্তিবাচক। আমরা বাধা দিতে পারলাম না, অস্তিবাচক হচ্ছে আমরা বাধা দিতে ব্যর্থ হলাম। শহীদের মৃত্যু নেই, শহীদরা অমর। তার আদর্শ বিস্মরণযোগ্য নয়, তার আদর্শ স্মরণযোগ্য। তার আদর্শ অবিস্মরণীয় বললেই তো সুন্দর শোনা যায়। ভালোবাসার দানে কোনো অপমান নেই, ভালোবাসার দানে সম্মান আছে। পুকুর পাড়ে এখন কেউ নেই, পুকুর পাড় এখন জনশূন্য নির্জন। নেতিবাচক নেতিবাচক, সেদিনও মুখ ভার করেছিল রেণু। নেতিবাচক, সেদিনও রেণুর মুখ প্রফুল্ল। মাতৃভূমিকে সবাই ভালোবাসে, মাতৃভূমিকে কেউ ঘৃণা। তোমার সব জিনিসই দামি, তোমার কোনো জিনিসই সস্তা নয়। আজ চাঁদ উঠেছে, আজ চাঁদ না উঠে পারলো না। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সূর্য পূর্ব দিকে অস্ত যায় না, অথবা সূর্য পশ্চিম দিকে উদিত হয় না। আরো কথা আছে, কথা শেষ হয়নি। আরো কথা আছে, এটা নেতিবাচক হচ্ছে কথা শেষ হয়নি। আমি পরীক্ষা দিতে চেয়েছি, এটা নেতিবাচক হচ্ছে আমি পরীক্ষা দিতে কৃতি জানাইনি, পরীক্ষা দিতে অস্বীকৃতি জানাইনি। জামিল বাড়িতে আছে, জামিল বাড়িতে অনুপস্থিত নয়। নেতিবাচক, কেউ অন্ধের দুঃখ বুঝলো না। কেউ কি অন্ধের দুঃখ বুঝলো? কেউ অন্ধের দুঃখ বুঝলো না। প্রশ্নবাচক হচ্ছে কেউ কি অন্ধের দুঃখ বুঝলো। নেতিবাচক, পাঠকের গতি দ্রুতগামী হয় না। প্রশ্নবাচক, পাঠকের গতি দ্রুতগামী হয় কি? সেইরূপ তো নিয়ম নাই। নেতিবাচক হচ্ছে সেইরূপ তো নিয়ম নাই। প্রশ্নবাচক হচ্ছে সেইরূপ নিয়ম আছে কি? নেতিবাচক হচ্ছে একে অপরের সাহায্য ব্যতীত চলতে পারে না। প্রশ্নবাচক, একে অপরের সাহায্য ব্যতীত চলতে পারে। প্রশ্নবাচক বাক্যকে অস্তিবাচক বাক্যে রূপান্তর। সকলেই কি ভুল করে অথবা ভুল কে না করে, এটা প্রশ্নবাচক। সকলেই কি ভুল করে অথবা ভুল কে না করে, এটার অস্তিবাচক হচ্ছে ভুল সকলেই করে। তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না? তিনি হয়তো বাড়ি লইয়া যাইতে পারিতেন, এটা হচ্ছে অস্তিবাচক। তিনি কি বাড়ি লইয়া যাইতে পারিতেন না? তিনি হয়তো বাড়ি লইয়া যাইতে পারিতেন। কি নিয়ে সে তর্ক করছে? সে কি নিয়ে তর্ক করছে? কি নিয়ে সে তর্ক করছে? 35তম BCS এর কি দিকেকার, কি নিয়ে সে তর্ক করছে? সে কি নিয়ে তর্ক করছে, এটা হচ্ছে অস্তিবাচক। প্রশ্নবাচক বাক্যকে নেতিবাচক বাক্যে রূপান্তর। পুলিশের লোক জানিবে কি করিয়া? নেতিবাচক, পুলিশের লোক জানিবে না, পুলিশের লোক জানিবে না। কোথাও কি তিনি আছেন? প্রশ্নবাচক, কোথাও কি তিনি আছেন। নেতিবাচক হচ্ছে তিনি কোথাও নেই। প্রশ্নবাচক হচ্ছে এতে দোষ কি? নেতিবাচক হচ্ছে এতে দোষ নেই। প্রশ্নবাচক হচ্ছে গৌরবটা কি একা শুধু তাহাদেরই? নেতিবাচক হচ্ছে গৌরবটা তাদের শুধু একার নয়। কবি নজরুল মারা গেছেন। প্রশ্নসূচক, কবি নজরুল কি মারা যাননি? বিবৃতিমূলক, বিদ্যাসাগর বাংলা গদ্যের জনক। প্রশ্নসূচক, বিদ্যাসাগর কি বাংলা গদ্যের জনক নয়? তো যখন আমরা দেখছি যে অ্যাসার্টিভ থেকে প্রশ্ন হচ্ছে তখন আমরা নেগেটিভ করে ফেলতেছি। তার সম্বন্ধে জানা দরকার, তার সম্বন্ধে জানা দরকার নয় কি? যত্ন না করলে রত্ন পাবে, যত্ন না করলে কি রত্ন পাবে, যত্ন না করলে কি রত্ন পাবে। এটা না ছিল, এটাকে অ্যাসার্টিভ হয়ে গেছে। টাকায় কি না হয়? প্রশ্নসূচক বাক্য। বিবৃতিমূলক বাক্য, টাকায় সবই হয়। প্রশ্নসূচক বাক্য, স্বাধীনতা কে না চায়? বিবৃতিমূলক বাক্য, স্বাধীনতা সকলেই চায়। মৃত্যু কি জীবনের শেষ নয়? বিবৃতিমূলক, মৃত্যুই জীবনের শেষ। অনুজ্ঞাসূচক, বিবৃতিমূলক, অনুজ্ঞাসূচক মানে ইম্পারেটিভ, বাড়ি যাও। বিবৃতিমূলক, তোমাকে বাড়িতে যেতে বলছি। অনুজ্ঞাসূচক, ভেবো না, তোমাকে ভেবে লাভ নেই। বিবৃতিমূলক হচ্ছে ভেবে লাভ। অনুজ্ঞাসূচক, ভেবো না। বিবৃতিমূলক হচ্ছে ভেবে লাভ নেই। অনুজ্ঞাসূচক হচ্ছে তুমি তার কাছে যাও। বিবৃতিমূলক হচ্ছে তার কাছে যাওয়া তোমার উচিত মনে করি। লোকটি অত্যন্ত দরিদ্র, এটা হচ্ছে বিবৃতিমূলক। বিষয়সূচক হচ্ছে লোকটা কি দরিদ্র। গোলাপটি অত্যন্ত সুন্দর, কি সুন্দর গোলাপ। চিত্রটি ভারী চমৎকার, কি চমৎকার চিত্র। লোকটি অত্যন্ত দরিদ্র, লোকটি কি দরিদ্র, কি দরিদ্র লোকটা হয় কি দরিদ্র। লোকটি অত্যন্ত দরিদ্র, লোক কি দরিদ্র। গোলাপটি অত্যন্ত সুন্দর, কি সুন্দর গোলাপ। চিত্রটি ভারী চমৎকার, কি চমৎকার চিত্র। বিষয়সূচক থেকে নির্দেশমূলক, হায় তার কি অধপতন, তার শোচনীয় অধপতন হয়েছে। হায় তার কি অধপতন, তার শোচনীয় অধপতন হয়েছে। মেয়েটি সুন্দর, মেয়েটি খুব সুন্দর, কি সুন্দর পাখি, পাখিটি খুবই সুন্দর। হায় তার কি অধপতন, তার শোচনীয় অধপতন। তোমার নাম কি? তোমার নাম বলো। ছেলেকে ডাকছো কেন? ছেলে
ছেলেটিকে ডাকছো তো, ছেলেটিকে ডাকো। প্রশ্নসূচক, ছেলেটিকে ডাকছো তো, ছেলেটিকে ডাকো। ছেলেকে প্রশ্নসূচক হচ্ছে ছেলেটিকে ডাকছো তো, ছেলেটিকে ডাকছো তো। অনুজ্ঞসূচক হচ্ছে ছেলেটিকে ডাকো। তোমার নাম কি, তোমার নাম বলো, এটা অনুজ্ঞসূচক, তোমার নাম বলো। আর প্রশ্নসূচক হচ্ছে তোমার নাম কি, অনুজ্ঞসূচক হচ্ছে তোমার নাম বলো। প্রশ্নসূচক হচ্ছে ছেলেটিকে ডাকছো তো, অনুজ্ঞসূচক হচ্ছে ছেলেটিকে ডাকো। তো আমাদের হচ্ছে এটা শেষ, আমাদের হচ্ছে এই বাক্য গঠন শেষ। টপিক বেস এক্সাম 3 10 ডিসেম্বর পরীক্ষা আছে। এই মডিউলটার বাক্য গঠন অংশটা আমাদের শেষ মোটামুটি। তো নেক্সট আরেকটা ভিডিওতে দেখা হবে অবশ্যই ইনশাআল্লাহ। গুড বাই।